সন্ধ্যার ভায়োলিন, লেখিকা দৃষ্টি ইসলাম, পর্ব সংখ্যা ১১। ১৪ই সেপ্টেম্বর ২০২৩ খানমহলের প্রাচীরে পুকুরঘাটের জলে শিবার শুভ স্নানে সম্পন্ন হল। কাঁচা হলুদ, পান পাতা, সরিষার তেল মিশ্রণে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু। শিবা বধূরূপে সাজছে। হলঘরের রন্ধনে ব্যস্ততা। অতিথিরা আসছে। আম্র তদারকিতে ব্যস্ত। আশাপ গত রাতে নেশায় গভীরে ঘুমাচ্ছে এখন। ও বেঞ্চে নীরবে বসে আছে। মহলে ঢুকতে গিয়ে শশী আবরুর পথ আটকে দাঁড়ালো। সম্মুখে প্রস্তাব দিল, আপনাকে বিয়ে করতে চাই। রইল ম্যাডামি। আবরু বিরক্ত চোখে রক্তিমাভা। মজা করার সময় নেই বলে উহুর দিকে তাকায়। শশী উহুকে টেনে সত্যতা বোঝাতে চায়। আব্র ধমকে ওঠে, ও যা এখান থেকে। ও তাড়াহুড়ো করে চলে যায় ঠোঁট পাকিয়ে। শশীর মুখে ক্ষণিকের বিজয়, তারপর বিস্ময়। আপনাকে আমার ভালো লাগে অনেক, খান সাহেব। আম্র রক্তিম চোখে চেয়ে রইল। শোনো মেয়ে, আমার বংশ ভালো, তবে আমি না। শশী জেদ করে, আপনি পারফেক্ট। আব্র হেসে তাচ্ছিল্য করে বলে, কোনো এক নারীর জন্ম হতেই আমি তার অধিকার বলে বন্দী। আমার মালকিনের সাথে বিশ্বাসঘাতকতা করব তো দূরের কথা, এমন চিন্তা করার সাধ্যও আমার নেই। শশী হতবাক, কে সেই মালকিন? আব্র কঠোর সুরে বলল, তোমার জানা দরকার নেই, আমার কাছে ঘেঁষবে না বলে আঙুল ধরে হুঁশিয়ারি দিয়ে চলে গেল। আশমিন পাটোয়ারি সজ্জিত গাড়ি খানমহলে প্রবেশ করল। অতিথিদের জন্য বাহারি খাবার। খান পরিবার সেবায় ব্যস্ত। হলঘরে বিয়ের আয়োজনে সেজেছে। ইসলামিক রীতি মেনে বরকনে স্বাগতম। আশমিন সদা শেরওয়ানিতে রাজপুত্রের মতন থাকে। শিফা লাল বেনারসিতে প্রিয়জনের নাম খোদাই করা আঁচল মাথায় নিল। জোহরের নামাজ শেষে কাজী শিফার অপেক্ষায়। আশারন্ত আশাফ তন্দ্রার ভেঙে শুভ পাঞ্জাবিতে বাম পাঁজরের জ্বালায়। দৃঢ় পদক্ষেপে এক পুরুষের আগমন। মুখয়াব গম্ভীর, হাতে এক গুচ্ছ ফুলের তোড়া। সাদা শার্টের ওপর কালো ব্লেজার সূক্ষ্ম কারুকার্যে ভরা। গলার নিখুঁতভাবে বাঁধা টাই। স্টেজের কাছে পৌঁছে আচমকা থমকে যায় সে। চোখ আটকে যায় এক নারীর দিকে। সাদা লেহেঙ্গা, নিখুঁত গায়ের বর্ণ, কপালে ছোট টিপ, চোখে সূক্ষ্ম কাজল। মুহূর্তেই হৃৎপিণ্ড কেঁপে ওঠে তার। সেই মুখ অপরিচিত নয়। স্মৃতির অলিন্দে নামটি জ্বলে উঠল, ওহো। ওর চোখেও কাঁপন। ভ্রুকুটি করে তাকালেও চোখে ধরা পড়ে না আতঙ্ক। একরাশ অস্থিরতায় ছেয়ে গেল যেন। সামনে দাঁড়ানো মানুষটা যে তন্ময় রাজমির্জা। তন্ময়কে দেখতে ওর বুক শিহরণে ভরে উঠল। ভয়, শঙ্কা এবং অজানা অনুভূতির মিশ্রণে ওর গলা শুকিয়ে আসে। মুখে ঘাম, বাম পাঁজরের তীব্র ধুকপুকানি। চোখ নিচে রেখে সিঁড়ি বেয়ে দ্রুত উঠে যায় সে। হঠাৎ দৈবাত্য ধাক্কা খেল। ব্যথায় মুখ বিকৃত করে চেঁচিয়ে উঠল, কে ধাক্কা দিলি রে শালা? আব্র তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি তোর কোন জন্মের শালা? নিজেকে সামলে নিয়ে উপরে তাকাতেই ও থমকে গেল। সাদা কারুকার্য করা পাঞ্জাবি, বলিষ্ঠ শরীরে এলোমেলো চুল সবই নজরে পড়ল তার। লজ্জায় মুখ লাল হয়ে যায়। সে জিভ কামড়ে দিয়ে কেমন একটি মাথা নুয়ে নিল এবং দ্রুত পালালো সেখান থেকে। আব্রের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু স্থির থাকলো না। হলঘরে পা রাখতে তন্ময় সামনে এসে দাঁড়ালো। পেছন থেকে গম্ভীর কণ্ঠে ডেকে উঠল, কেমন আছেন মিস্টার খান? অনেকদিন তা আপনাকে দেখি না। তার মুখে এক রহস্যময় হাসি। আব্রের চোখে ভাষা বদলে যায়। ক্ষোভের চোয়াল চেপে আসে তার। আমি দূরে থাকাই আপনার ভালোর জন্য। আমি মানুষটা বেশি সুবিধার নই। সবার সাথে আমার সাক্ষাৎ মল্লযোগন হয় না। তন্ময় একথা শুনে এক হাতে নিজের ভ্রু ঘষল, চুলগুলো উঠিয়ে তুলল কৌতূহলে। খানিকটা চুপ করে থেকে বলল, তাহলে কজনের অমঙ্গল হয়েছে আপনার সঙ্গে দেখা করে? বলেই হেসে উঠল সে। তারপর নরম স্বরে বলল, মজা করছিলাম, থাকুন তবে, আসি। তন্ময় সরে যেতেই আবরার প্রতিচ্ছবিত ক্ষোভ ফেটে পড়ল। হলঘরের এক প্রান্তে আজমল খানের সঙ্গে দেখা মিলল। অতিথিদের সাথে হাসি মুখে পরিচিত হচ্ছেন তিনি। আবরার সরাসরি প্রশ্ন করল, তন্ময় রাজ মির্জাকে আপনি কি ইনভাইট করেছেন? হ্যাঁ, সোজাসাপটা উত্তর দিল আজমল খান। কেন? প্রয়োজন মতো সম্পর্ক ভালো রাখতে। তারা আমাদের পাশে দাঁড়াক, এটা স্বাভাবিকতাই। অস্বাভাবিকতার কিছুই নেই এখানে।
আব্রু আর কোনো কথা বাড়ায় না। ক্ষিপ্ত গতিতে হলঘরের দিকে ছুটে আশাবকে খুঁজতে। দুপুর গড়িয়ে বিকেল, হলঘরে অতিথিদের ভিড়। শিবা ঘোমটার মাথায় গহনা ও মেহেদিতে সজ্জিত। বরের আসনে আসমিন, তার চোখে অশ্রু। কিছু দূরে দাঁড়িয়ে আশাফের দেহ কাঁপছে। এক হাতে কাঠের রেলিং শক্ত করে ধরে আছে সে, যেন স্থিরতা বজায় রাখছে। চোখ লাল, আবেগ জমে অশ্রুতে রূপ নিচ্ছে। শ্বাস প্রশ্বাস ভারী, মনে হচ্ছে অদৃশ্য কোনো চাপ ক্রমাগত তাকে নিঃশেষ করে দিচ্ছে। মুহূর্তটা যেন থমকে গেছে। কাজী কামিননামা হাতে তুলে নিলেন, আর আশাফের চারপাশে নিঃসঙ্গতার এক ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ল। আবার দেখলো কিভাবে প্রতিটা শব্দ আশাফের হৃদয় ছুরির মতো আঘাত করছে। কাজী প্রশ্ন করলেন, আপনি উম্মে শিফা খান আসমিন পাটোয়ারিকে 10 লক্ষ টাকা দেনমোহরে কবুল করছেন কি? শিফার গলা জমে আসে, ঠোঁট কাঁপে, শরীর ভারহীন। পাশে দাঁড়িয়ে থাকা তার মা বাবা এক দৃষ্টিতে আজমিন খান প্রশ্ন ছুড়লেন, আমার পরিবারকে এভাবে একদিন বিয়ে দিতে হবে, ঠিক এমন করে? মুহূর্তে দুই ভাইয়ের মুখে ফুটে উঠল হাসি। আলিনা খান শিফার কাঁধে হাত রাখলেন। বলো মা। শিফা চোখ তুলে ঘোমটা আড়াল থেকে উচ্চারিত করলো সেই শব্দ, যা আশরাফের হৃদয় বজ্রপাতের মতো নামলো। আলহামদুলিল্লাহ, কবুল। কবুল শব্দটি আশরাফের কানে পৌঁছাতে তার শরীর থমকে দাঁড়ালো। পাশে দাঁড়িয়ে থাকা রেলিং শক্ত করে চেপে ধরল সে, কিন্তু তার বলিষ্ঠ দেহ যে আর সমর্থন নিতে পারছে না এসবের। তাই অবশ্যই বলল। প্রতিটা শ্বাস যেন বুকের ভেতর আটকে গেল যখন তার প্রিয়া অন্যের নামে কবুল বলল। তার প্রিয় নারী, তার শখের তনয়ার মুহূর্তের মধ্যে অন্যের হয়ে গেল। এত সহজে সে হারিয়ে গেল। হ্যাঁ, এত সহজে, এত সহজেই যে সে অন্যের হয়ে যেতে পারে সেটা সে কল্পনাও করেনি হয়তো। আশাফের হৃদয়ে এক ভয়াবহতা ধাক্কা লাগলো এহেন কাণ্ডে। কিন্তু তার দুঃখ যন্ত্রণার সীমা তখনই শেষ হয়নি, যখন শিফা পরপর দ্বিতীয় ও তৃতীয়বারও কবুল শব্দটি উচ্চারণ করে ফেলল। আমরা পাশ ফিরে দেখলো আশাফের শরীর থরথর করে কাঁপছে, যেন তার দেহের ভিতর থেকে শক লাগছে। তার অবস্থা দেখে আপ্রো এগিয়ে গিয়ে শক্ত করে ধরল। আপ্রো বুঝতে পারল আশাফ এখন প্যানিক অ্যাটাকে আক্রান্ত। সে তার কপালের আঙুলগুলো শিফার দিকে তাকানোর চেষ্টা করল। চোখ দুটো রক্তিম হয়ে উঠল তার। আশাফ তার বাম পাঁজরে শক্ত করে চেপে ধরল, যেন সে নিজে ভেঙে পড়ছে, আর তার বুকের পাঁজরে ছিঁড়ে ভিড়ে যন্ত্রণার আওয়াজ শোনা যাচ্ছে। আশাফের হাত কাঁপছে, বুকের পা পাশে তীব্র যন্ত্রণা, চোখে জ্বলে উঠছে হাজারো কষ্টের ঢেউ। জমা হচ্ছে জলরাশিরা। শব্দ ফুরিয়ে উঠল, সত্যি তবে তুমি অন্যের অর্ধায়ু হয়ে গেলে প্রিয়া? কাবিনে স্বাক্ষর দেওয়ার পর আসমিন শিফার হাতে চুমু খায়। আশাফ নিজ হাতে ফুল ছিটে দিতে চোখে জল লুকায়, মনে মনে বলে, আজ তুমি বড় সুন্দর লাগছে। আজ তুমি অন্যের হয়েছে বলে হয়তো এত সুন্দর লাগছে। আমি তোমায় হালাল রূপে চেয়েছিলাম, আজ হারাম দৃষ্টিতে দেখছি। এক অসহায় হাসি হেসে আশাফ উচ্চারণ করল, তুমি আবার জন্ম নিও, আমি তোমার এ জন্মের থেকেও বেশি ভালোবাসবো। আপনার কাছে গিয়ে আসতেই তার কাছ থেকে সিগারেট নিয়ে ছাদে চলে গেল আশা। শিফা বিদায়ের সময় উবুনিয়া সবাই কাঁদছে। আমরা মনে করিয়ে দেয় দাদা দাদির কবর দেখে যাও। তৎক্ষণিক সবাই কবরস্থানে যায়। আশাফ ছাদে সিগারেট টানছে, অস্থির। শেষবারের মতো শিফার কাছে এসে বলে, ভালো থাকিস। শিফা মাথা নেড়ে গতিতে জানায় উত্তর। আজমল খান সহ সকলে দোয়া করলেন। আশাফ নীরবে বিদায় জানালো। খানমহল থেকে দুটো গাড়ি রওনা হলো, একটি শিফার, অন্যটি আশাফের। শিফা সবাইকে বিদায় জানালেও আশাফ কাউকে বিদায় জানালো না। তার গন্তব্য কেবল সে জানে। এক ভগ্ন হৃদয়ের প্রেমিকের শব্দগুলো যেন অতীতের সমস্ত প্রেম কাহিনীর ছাই চাপা দিয়ে দিল শেষ অধ্যায়ের। শুধু এটুকুই জানা যায়, একটি প্রেম আজ কবরস্থানে দাফন হলো। রাত 8টায় খবর আসে আসাম লন্ডনের ফ্লাইটে আছে। কাউকে না জানিয়ে সে চলে গেছে। নিশীথের নীরব নীরবতা মির্জা ভিলাকে ঘিরে ধরেছে। আকাশে মেঘের পর্দা, বাতাসে শীতল শিহরণ, দমকা হাওয়ায় বৃক্ষের ডাল কাঁপে, যেন অদৃশ্য পদচিহ্ন। ব্যালকনিতে তন্ময় প্রকৃতির নৈশন্যতায় ডুবে আছে, হাতে উহুর ছবি ও পরিচয়পত্র। মেয়েটা ভীত চোখ, কাপা ঠোঁট, সংকুচিত ভ্রু, ক্ষুদ্র তিল আর ঝকঝকে চোখ তার মনে গেঁথে আছে। এক অচেনা মায়া তার ঠোঁটের হাসি ফোটায়, হৃদয়ে অব্যক্ত টান তৈরি করে। একই সময় খানমহলের ছাদে আব্রু বসে, দুপা ঝুলিয়ে, হাতে সিগারেট, চোখে বিষণ্ণ শূন্যতা, পরনে হাফ ওয়াটার গেঞ্জি। পেছনে শব্দ ফিরে ওকে দেখে, সিগারেট ফেলে ধীরে এগোয়। ও সাদা নীল সেলোয়ার কামিজে, চুল হাওয়ায় দোলা,
মুখে শান্তি, চোখে স্থিরতার ছায়া। আব্রু ফিসফিস করে, ঘুম আসছে না? ও ঠোঁট বাঁকিয়ে বলে, না শিফা আপু চলে যাওয়ায় মন খারাপ। আব্রু হেসে বলে, শিফার বিয়ে হয়ে গেল, এবার তোর পালা। ও বুড়ো কুচকে শোধায়, আমি বিয়ে করব না, করলেও এই মহলেই থাকবো। আব্রু দুষ্টুমি হাসে, এই মহলেই থাকবি? তুই কি কোনোভাবে আমাকে ইনডাইরেক্টলি মিন করছিস নাকি? ও ফিসফিস করে, আপনি কেন হতে যাবেন? আপনার মতো অ্যাটম বোমা যার কপালে জুটবে সে গেল। আব্রু হালকা হেসে বলে, যা ঘুমা, বৃষ্টি আসছে, নয়তো উড়ে যাবি। ও দোলনায় বসলো, বিদ্রুপ হাসি ধরতে তার। বসলাম, এবার দেখি কোন হাওয়া আমাকে উড়িয়ে নিয়ে যায়। আর কোনো কথা বলল না কেউ। আব্রু রেলিংয়ে বসে দুপা ঝুলিয়ে চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। দেখলো হাসিতে হাসিতে নিবিড়তা, ওর চুলের হাওয়া, মুখে বিদ্রুপতা, লজ্জা, অভিমান সবকিছুর মিশ্রণ। আব্রুর হাসিতে উষ্ণতা, নিশীথের নীরবতা, তাদের না বলা কথা অদৃশ্য সুতোয় গাঁথা পড়ল। বাতাসে মিশে তাদের হৃদয়ের অনুভূতি। দোলনায় দোলা আর রেলিংয়ের নিশ্চয়তায় দুটো হৃদয় অলৌকিক বন্ধনে আবদ্ধ হলো। শীতল হাওয়া ঘুরে বেড়ায়, দূরে মেঘের গর্জন, কাছে তাদের নীরব হাসি। নিশীথের ক্যানভাসে এক অপরূপ চিত্র। লন্ডনের সারি কাউন্সিস ইঘাম শহরে ডাবল এ হাউসের চারপাশে উঁচু কংক্রিটের প্রাচীর, রংচটা দেওয়াল যেন এক বিভীষিকাময় দুর্গ। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন, বাতাস ভারী তীব্র, রক্তের গন্ধ আর পচা মাংসের দুর্গন্ধে আচ্ছন্ন। মেঝেতে ছড়ানো জমাট বাঁধা রক্তের দাগ, এদিকে ওদিকে পড়ে আছে ধারালো ছুরি চাপাতি করাত। পাশে স্তূপীকৃত কেমিক্যাল যেন বারবার এই নরক পরিষ্কারে ব্যর্থ চেষ্টা করে। ঘরের মাঝে ময়লা চটের কার্পেটের ক্ষতবিক্ষততা ছিন্ন ভিন্ন দেহাবশেষ। কিছু দেহ থেকে রক্ত গড়িয়ে লাল নদীর স্রোত তৈরি করছে, কিছু পচে অসহ্য দুর্গন্ধ ছড়াচ্ছে। মুখহীন ছায়ামানবেরা নীরবে কার্পেট টেনে নিয়ে যায় সিঁড়ি বেয়ে গোপন সুড়ঙ্গের দিকে। সুড়ঙ্গ শেষে মৃত্যুর কক্ষ, যেখানে প্রকাণ্ড মাংসাশী কুকুর বাঁধা, চোখে নৃশংসতা, ক্ষুধার তাড়না। দেহাবশেষ ফেলতেই তারা ঝাঁপিয়ে পড়ে, দাঁতে ছিন্ন ভিন্ন করে মানব শরীরের শেষ চিহ্নটুকু মুছে দেয়। রক্তমাতা জিহ্বা চেটে নেয় শেষ ফোঁটা। তবু তাদের ক্ষুধা অতৃপ্ত, চোখে নতুন শিকারের খোঁজ। টিভিতে বিভীষিকা দেখে মুখে কোনো ভাবান্তর নেই, শুধু দরজা বন্ধ করে ভেতর থেকে ভেসে আসা গর্জন শুনে মৃত্যুর আর্তনাদ। ধীর পায়ে লাউঞ্জের দিকে সে জিসানের পাশে চামড়ার সোফায় বসে। জিসার মাথায় রক্তাক্ত ব্যান্ডেজ, চোখে অনুতাপিত চিহ্ন। বাইরে সাধারণ মেয়ে হলেও তার ভেতরে লুকিয়ে তা হিংস্রতার প্রতিচ্ছবি। পিঠে পুরনো গুলির ক্ষতগুলো তার অন্ধকার জগতের নিষ্ঠুর সাক্ষ্য। আব্রুর শরীরেও সেই ক্ষতর ছাপ, দ্রুততে শৈশবের দাগ কাটে। পিঠে খোদাই করা ট্যাটু। ডেভিড ফোন তুলে আব্রুকে কল করে, তোমার ফোনের অপেক্ষাতেই ছিলাম। আব্রুর রুক্ষ কণ্ঠ, জেনে গেছো সব? হ্যাঁ, শেখ সালাউদ্দিন বাহিনী আক্রমণ করেছে, জিসা সহ অনেকেই আহত। জিসা অমন খয়ামকে হত্যা করেছে। শেখ প্রতিশোধ নেবে, ওপর মহলে চাপ বাড়বে। পরশু শেখ সাহেল আসছে তোমার সঙ্গে দেখা করতে। জানি, খবর পেয়েছি। কবে আসছো লন্ডনে? কয়েকদিনের মধ্যে, সব সামলে নাও। তুমি না থাকা ওরা বেশি উঠছে, কিছু রান্না কেটেছি, বাকিগুলো তোমার জন্য, যত্নে রেখো। কল কেটে আবার নিথর বসে, কপালে ভাঁজ, চোখে ক্লান্তি। ইন্টারমে হামজাকে কল করে, কল, লন্ডনে টিকিট বুক করো। অফিসিয়ালি সফর? হামজা বিস্মিত কণ্ঠে বলল, না ব্যক্তিগত, বাইরে অফিসিয়ালি বলবো, বাবার কানে যেন না যায়। আব্রু খাম বাড়িয়ে বলে, তোমার পরিবারও যাচ্ছে? লন্ডনে গিয়ে আমাদের পথ আলাদা হবে, কিন্তু পরে একসঙ্গে ফিরবো। হামজা মাথা নুইয়ে চলে যায়। আব্রু বারান্দায় দাঁড়ায়, বাতাসে ঘামের বিন্দু, চোখে চন্দ্রবালার মুখ দেখে বুকে হাহাকার ভরে। হাতের দিকে তাকিয়ে ভাবে, বহুদিন রক্ত লাগালে এ হাতে, কিন্তু লন্ডনে গিয়ে রক্ত ভিজবে। আকাশের দিকে তাকে ফিসফিস করে, মুক্তি চাই। আবার ফিরতে হবে কেন ওই অন্ধকারের ডাকে? কোচিং শেষে পারু ও দুটি হাওয়াই মিঠাই কিনে নেয়। ওর হাতে আর একটা মিঠাই পূজার জন্য। গল্পে মশগুল হয়ে তারা পৌঁছায় পূজাদের বাড়ির সামনে। পারুর উদ্দেশ্য ছিল পুনমের সঙ্গে দেখা, কিন্তু ভাগ্য প্রসন্ন নয়। পূজার মা সার্থদেবী ঘরে উপস্থিত, তাই পূজা নিজেই চুপিসারে বেরিয়ে এসে মিলিত হলো তাদের সাথে। তিনজন মিলে বসে বিলের ধারে, প্রাচীন বটগাছের ছায়ায়। পূজার মুখে অভিমানের ছায়া, ওর প্রতি ক্ষোভ। জ্বরে ভুগলেও সে খোঁজ নেয়নি এতদিন।
ও তার মন বুঝে হাওয়াই মিঠাই বাড়িয়ে কান ধরে মৃদু স্বরে বলে, সরি। পূজার মুখে হাসি ফোটে তৎক্ষণাৎ, কিন্তু পারুর মন ভারী। পুনমকে আজ তার দেখা হলো না, নিশ্চয়ই টিউশনে গেছে। পূজা তার বিষণ্ণতা টের পেয়ে প্রশ্ন ছুড়ল, কি হচ্ছে পারু? পারু ঘোর কেটে ফিরে আসে। পূজার তীব্র হাসি দেখে পারুর মুখে হাসি ফোটে। কিছুক্ষণ আড্ডার পর সন্ধ্যার আবছায় সবাই নিজ নিজ পথে রওনা হয়। অন্ধকার আকাশে ঘন মেঘের আস্তরণ, বিদ্যুৎ ঝলসে আলোকিত লুকানো চাঁদ। খানমহলে শতবর্ষী বৃক্ষগুলো কাঁপছে দমকা হাওয়ায়। দেওয়াল ঘেঁষে দুলছে পথ, অশ্বত্থের ডালপালা, ভেসে আসছে শিউলির মাদক গন্ধ। ঝিরঝিরে বৃষ্টি পরশে ভিজে উঠছে চারিদিক। এই বাদল আবেশের রাতে দোতলার বারান্দায় উবু চোখে পাতলা চশমা, হাতে বই, সেমিস্টারের প্রস্তুতি মগ্ন। হঠাৎই গাড়ির শব্দে কান খাড়া হয়। অন্ধকার ভেদ করে মহলে প্রবেশ করে চকচকে কালো মার্সিডিস আব্র ভাইয়ের গাড়ি। রাত প্রায় ১:৩০। আব্র নামে, হাঁটা টলমল, চোখ লাল, মুখে মদের গন্ধ। রেলিং ধরে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হোঁচট খায়। ঠিক তখনই ছায়া ভেদ করে এগিয়ে আসে অপু, মৃদু স্বরে বলে, সাবধানে আব্র ভাই। আব্র চমকায় তাকিয়ে থাকে, অস্পষ্ট স্বরে বলে, তুই? ও মাথা নিচু করে সায় জানায়। নীরবতার মুহূর্তে ভেঙে বলে আব্র, আমার রুমে আয় একটু। দ্বিধাগ্রস্ত হলেও ও সাহস করে তার ঘরে প্রবেশ করে। আব্র ব্লেজার ছুঁড়ে ফেলে ওয়াশরুম থেকে স্বাভাবিক হয়ে বের হয়ে আসে। সাদা গেঞ্জিতে ভেজা শরীর, চুলে পানির ফোঁটা, চোখে গভীর ক্লান্তি। নেশার আবেশে এসেছে উহু তা টের পায়। পালঙ্কে নিঃশব্দে বসা উহুর কাছে এসে আব্র হঠাৎই মেঝেতে হাঁটু গেড়ে বসে। শীতল কণ্ঠে বলে, একটা কথা রাখবি উহু? আবার উহু তাকায়। আব্র আর কিছু বলে না, বালিশ এনে তার কোলে রাখে। এরপরে নিজের মাথা গুজে দেয় সেই কোলে। চন্দ্রবেলার কোলে এক শান্ত পাপের আশ্রয় মিলে। বাইরে অঝরে বৃষ্টি গর্জন, বজ্রেতে কেঁপে ওঠে পুরো মহল। ঘরে নিশ্চুপ শান্তি। অজান্তে উহুর হাত বুলে যায় আব্রের ভেজা চুল। বিদায়ের আগে শেষ রাতে আব্র খুঁজে পায় শান্তির সান্ত্বনা, আর উহু ডুবে যায় অচেনা স্পন্দনে। বৃষ্টি ঝরে নিরন্তর, সময় গড়ায় নীরবতা স্রোতে। সময় কাটিয়ে গেছে অনেকটা। আজ সকালে আবার লন্ডনের পথে রওনা হয়েছে। খবরটা বাইরে জানিয়েছে আলিনা খান। আজমল খানও খবর আবার পেয়েও ছিল, অবাকও হয়েছিলেন। কারণ আবরার এই সফরের কথা তিনি জানতেন না। তবে বিষয়টি নিয়ে আর মাথা ঘামাননি। অযথা এসব ব্যাপারে আর মাথা ঘামানোর কোনো মানে হয় না। আশ্চর্যের ব্যাপার, সবাই জানলেও উহুর কানে এখনো পৌঁছায়নি যে আব্র ভাই বাংলাদেশে নেই। সন্ধ্যার আবছায় কোচিং শেষে উবু ও পারু বসে হিজল গাছের ছায়ায়। পুনম দেরিতে আসায় উহুর কণ্ঠে বিরক্তির সুর। অবশেষে পুনম এসে পৌঁছায়, ছন্নছাড়া চেহারা। উহু অবাক হলেও কিছু না বলে বিদায় নেয়। গাড়িতে উঠে খানমহলের পথ ধরে। বৃষ্টি ভেজা বিকেলে শীতল হাওয়ায় মহলের দেওয়ালে জমেছে কাদামাখা গন্ধ। গেট পেরোতেই উহুর চোখে পড়ে অপরিচিত গাড়ি। ভেতরে ঢুকে দেখে অচেনা মানুষজন, গম্ভীর মুখভঙ্গি তাদের। পাশে পরিচিত আত্মীয়রা। সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে আজমল খানের গম্ভীরতার ডাকে থমকে যায় উহু। পেছনে ফিরে দেখে সোফার একপাশে তন্ময় রাজমির্জা। তার দৃষ্টি উহুর চোখে পড়তেই বুক কেঁপে উঠল। দ্রুত চোখ নামিয়ে নিল, কাঁপা কাঁপা বলে, হ্যাঁ চাচা। উপরে যাও না, মৃদুস্বরে বলল আজমল খান। কক্ষে ঢুকে উহু ভেঙে পড়ল। শ্বাস টেনে স্পন্দনে সামান্যতার বুঝি ভরানোর চেষ্টা করলো, কিন্তু মনে প্রশ্নের ঝড়। আব্র ভাই কোথায়? তন্ময় কেন এসেছে? ফোনে আব্রকে না পেয়ে হতাশায় কেঁদে উঠল সে। তখন নিহা জানালো আব্র ভাই লন্ডন চলে গেছে। বাজ পড়ার মতো স্তব্ধ হলো উহু। ঠিক তখনই শিফা তাড়াহুড়ো করে ঘরে ঢুকলো। তোকে নিয়ে দেখতে এসেছে রে। উহু, তৈরি হয়ে থাক, নিচে যেতে হবে তোকে। ও কেঁদে কেঁপে উঠল। তার দেহটা ভয়ে যেন বাঁচতে লাগলো আঘাত। শিফার বুকে মুখ লুকিয়ে সে অঝরে কাঁদে। আপু, আমি নিচে যাব না, কোথাও যাব না তোমাদের ছেড়ে। ব্রজজাকে বলে দাও আমি যাব না। শিফা বোনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। জানে ওহু ভেঙে পড়বে, ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, তাই সান্ত্বনা দিয়ে বলে, কান্না করিস না পাগলি। আমি চাচাকে বলবো তোকে কি এখানে বিয়ে দিচ্ছি নাকি, শান্ত হ। কিন্তু ও শোনে না, কান্না ভেজা কণ্ঠে বারবার বলে, আমি যাব না, কোথাও যাব না। নীরা খান ও আমিনা তালুকদার ছুটে আসেন। কান্না দেখে ঘাবড়ে যান তারা। আশ্বাস দেন, কোথাও যেতে হবে না মা, আমরা নিচে বলছি। শিবাকে ওর পাশে থাকতে বলে চলে যান তারা। নিস্তলায় বৈঠকখানায় হাসি মুখে সবাই। তন্ময় চুপচাপ, গম্ভীর্যে ঢাকা। কথোপকথনের মাঝে আলিনা খানের চোখে অস্বস্তি ধরা পড়ল। ওর কান্নার খবরে হালকা হাসি ছড়ালো। আজমল খান অতিথিদের বললেন,
ও আমাদের বুড়ি, এখনো পড়ছে। সময় হলে সঠিক আয়োজন করে বিয়ে দেব। প্রবীণ অতিথি শান্ত গলায় বলল, ওকে দেখেছি, সমস্যা নেই। কথা আগানো যাক। মির্জা পরিবারের কর্নেস গভর্নর বললেন, আমার ছেলে আদিত্য মিশনে যাবে, আর তন্ময় আমার রক্তের নয়, তবে আমাদের আদর্শে বড়। আপনাদের কন্যা আমাদের কাছে রাজকন্যা হয়ে থাকবে। তন্ময় হঠাৎ আবরের খোঁজ করে। আলিনা খান জানায় সে লন্ডনে। তন্ময়ের মুখে গম্ভীর হয় যেন। আলিনা খান ফের বলে, আব্রু ফিরলে কথা বলা ভালো হতো হয়তো। কিন্তু কর্নেল দৃঢ় গলায় বলল, দ্রুত সিদ্ধান্ত জরুরি। আজমল খান প্রত্যাগত সুরে বললেন, আমাদের আপত্তি নেই, ও পড়াশোনা চালাবে। সময় হলে দুই মেয়েকে একসাথে পাঠাবো। সবাই একসুরে বলে, আলহামদুলিল্লাহ, আমরা রাজি। মিষ্টি বিতরণ হয়, হাসি ছড়ায়। শুধু আলিনা খানের মুখে অজানা অস্বস্তি। অতিথিরা বিদায় নেয়। আশফাক খান তন্ময়কে আলিঙ্গন করে বলে, চিন্তা করো না, আমার পরীকে তোমার হাতে তুলে দেব। গভীর হয় রাত। লন্ডনের হৃৎপিণ্ডে অবস্থিত রেন্ট হাউস নামক ডুপ্লেক্স ছাদে দাঁড়িয়ে আছে আব্রু। বিলাসিতায় মোড়া এই বাড়ি, সুইমিং পুল, মনোরম বাগা, রোলস রয়েল, মার্সিডিস, মার্জেনিয়াস, বিএমডব্লিউ গাড়ি, সবকিছুই আছে আব্রের। তুষারপাতে হিমেল রাতে সিগারেটের ধোঁয়া ছড়াচ্ছে আব্রু। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে চন্দ্রমালার হাস্যোজ্জ মুখ। চোখ স্থির, সিগারেটের ছাই হয়ে যায় আঙ্গুলে। কিন্তু পোড়ার সাথে আর স্পর্শ কোনো কিছু যেন তাকে করতে পারে না। স্মৃতির ঢেউ ভাসে অতীত। এই ছাদে কাটানো একাকী রাত, বৃষ্টিতে ভেজে জ্বর, ভালো এনে সুরে উদ্বিগ্ন হওয়া জীবন। ৮ বছর ধরে নিজেকে ডুবিয়ে ডুবিয়ে ছাই করে দেওয়া আব্র, মনুষ্যত্ব, ঐতিহ্য সবই পাপের আগুনে নিঃশেষ। তবু হৃৎপিণ্ডের অস্থিরতা খুঁজে ফেরে চন্দ্রবেলাকে। আকাশের দিকে তাকিয়ে বলে, কে বলে ভালোবাসা দুবার হয়? আমি তো এক জীবনে একবার ভালোবেসে তোমার তৃপ্তি পাই না চন্দ্রা। আকাশে মেঘে ঢাকা, আব্র ফেরা বেড়ায়। শুনছো গো মেঘেরা, তোমরা আমার চন্দ্রের উপর ভর করে বসে নাও, তার মুখে মেঘ বানায় নাও। আব্র জানেন, ও হয়তো শুনেছে সে বাংলাদেশে নেই। তার হৃদয়ে হয়তো নীরব অভিমান জমে আছে, কিন্তু আব্র জানে না তার অনুপস্থিতিতে চন্দ্রবেলার বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। যার জন্য সে নিজেকে বিসর্জন দিয়েছে, তার বিয়ের ঠিক হয়ে যাচ্ছে অন্য কারোর সাথে। এই খবর আব্রুর কানে পৌঁছালে কি হবে? খান পরিবারে কি নেমে আসবে আবার ধ্বংসের কোনো ঝড়? অন্ধকার নিমজ্জিত একটা ক্ষুদ্র কক্ষ, তার এক কোণে টিমটিমে আলোয় দৃশ্যমান ধুলোবালুতময় একটি পুরাতন মখমলের চাল। ঘরের মাঝখানে কাঠের চেয়ারে হাত পা রশিয়ত বাঁধা সোহেল, মুখে রক্তের দাগ, চোখে ভয়ের ছায়া। কাঁপা কণ্ঠে সে মিনতি করছে, স্যার আমি কিছু জানি না, সত্যি বলছি, ছেড়ে দিন। তন্ময় দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, কিছু না জানলে বাঁচবি না, যা দেখেছিস বল। সোহেলের গলা শুকিয়ে আসে, বারবার অস্বীকার। আমি শুধু ছাদে ছিলাম, ফোনে কথা বলছিলাম, কিছুই দেখিনি। তন্ময় হেসে তার চোয়াল চেপে ধরে, সোজা করে বল, কে গুলি করেছে? সোহেল নীরব। সে এক সাধারণ গ্রাম্য যুবক, সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকা এসেছে। কিন্তু এক সন্ধ্যা ছাদে সে ভুল সময়ে দেখে ফেলে এক খুন। রাস্তার মাঝে গুলি করে হত্যা করা হয় এক যুবককে। খুনি স্থানীয় এমপির ছেলে। সোহেল সেই খুনির একমাত্র সাক্ষী। তন্ময় বোঝে, ভয়ে সোহেলের সবচেয়ে বড় দুর্বলতা, তাই মিথ্যা আশ্বাসে তাকে প্রলুব্ধ করে। আমি তোর বড় ভাইয়ের মতো, সত্যি বলছি, কোনো ক্ষতি করব না। দ্বিধায় পড়ে সোহেল, অবশেষে কাঁপা গলায় স্বীকার করে, হ্যাঁ স্যার, আমি দেখেছি, এমপি ছেলে গুলি করেছিল, আমি তাকে চিনি। তন্ময় খানিকটা নীরব থাকে, তারপর উঠে দাঁড়ায়। সোহেল জিজ্ঞেস করে, এবার আমায় ছেড়ে দিবেন তো? তন্ময় ঘাড় ফিরিয়ে তাকায়, চোখে হিমশীতল শূন্যতা। গভীর কণ্ঠে বলে, হ্যাঁ, এখন ছেড়ে দিচ্ছি। বলে কোমর থেকে লাইসেন্স লাগানো পিস্তলটা বের করে সোহেলের কপালে ঠেকায়। আতঙ্কে শুকিয়ে যায় সোহেল, কান্নায় ভেঙে পড়ে। স্যার, আপনি তো বলেছিলেন ছেড়ে দিবেন, বন্দুক তুলছেন কেন? তন্ময়ের কণ্ঠে শীতলতা। সবকিছু দেখতে নেই সোহেল, সব কথা বিশ্বাসও করতে নেই। তোকে ছেড়ে দিলে এ কথা একদিন ফাঁস হবেই। আমি সেই ঝুঁকি নিতে পারি না। এমপি সাহেবের কথা দিয়েছি যে, মাফ করিস। স্যার, আমার মা পাগল হয়ে যাবে, আমায় মেরে নাও। সোহেল আতঙ্কতায় কেটে দেয়। তন্ময় ট্রিগার টেনে নেয়। সাইলেন্সারের কল্যাণে গুলির শব্দ হয় না। রক্ত ছিটিয়ে পড়ে তন্ময়ের মুখে। শৈলের নিথর দেহ ঝিমিয়ে পড়ে চেয়ারে। অন্ধকারের ঘর রক্তে ভারী হয়ে যায়, মেঝে ভেসে ওঠে। শৈলের স্বপ্ন, বিশ্ববিদ্যালয়ের পাঠ, মা বাবার আশা সব এক মুহূর্তে থমকে গেল যেন। শেষবারের মতো মায়ের মুখটাও দেখতে পেল না সে। দেখা হলো না তার। নিশিত রাতে খানমহলের বৈঠকখানে নেমে এসেছে গভীর নীরবতা।
গম্ভীর পরিবেশে সকলের দৃষ্টি নিবদ্ধ ওর দিকে। নতমুখে বসে থাকা এই তরুণীর বুকে ধুকপুকানি যেন পুরো মহলকে কাঁপিয়ে তুলছে। পাশে পাশে আশফাক খান স্নেহভরা হাতে বুলান তার মাথায়। আজমল খান কোমল স্বরে জিজ্ঞেস করে, ওহো, কি হয়েছে মা? ও শুকনো ঠোঁট ভিজিয়ে নেয়। কাঁপে তার ঠোঁট। গলা থেকে অস্পষ্ট স্বরে বলে, কিছু না চাচু। আজমল খান এগিয়ে এসে পাশে বসেন। তার মাথায় হাত রেখে বলে, ভয় পাস না মা, এখানে কোনো ভয় নেই। কিন্তু ওর হৃদয়ে ঝড় উঠছে। দ্বন্দ্বের ঢেউয়ে সে গ্রাস হচ্ছে। মুহূর্তের মধ্যে প্রশ্ন ছুড়ে, ও, তোর কি কোনো পছন্দ আছে? এই প্রশ্নে ভার তাদের হৃদয়টা আরো গভীরতাভাবে যেন বেড়ে যায়। বারবার মনে পড়ে একই নাম আফ্রোম, তার চাচাতো ভাই। তবে সে কি জানে ওর এই নির্ভীত অনুভূতির কথা? জানলেও কি, না জানলেও কি, মেনে নেবে কি? অধিকারহীনের ভালোবাসা নিয়ে কি বলবে ও? চাপা কান্না আর দগ্ধতার যন্ত্রণা যখন সে ভেঙে পড়বে উপক্রম, তখনই আবার প্রশ্ন হয়, তোমার কি কোনো পছন্দ আছে মা? তার হৃদয়ে নেমে আসে শীতল ঝড়। কাঁপা কাঁপা গলায় সে বলে, না, নেই। এই মিথ্যা উচ্চারণে বৈঠকখানে নাটকীয়তা শেষ হয়। আজমল খান হাঁপ ছেড়ে বাঁচে বলেন, আলহামদুলিল্লাহ, এখন গিয়ে বিশ্রাম করো। ও ছুটে নিজের কক্ষে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। ফোন হাতে নিয়ে বারবার আব্রুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ফোন বন্ধ। অসহায়ের মতো মাথা চেপে ধরে কান্নায় ভেজে যায় তার শরীর। এদিকে বৈঠকখানায় শুরু হয় ওর বিয়ের আলোচনা। ঠিক হয় আগামী শুক্রবারই হবে বিয়ে। উপস্থিত সবার মুখে হাসির তৃপ্তি। কিন্তু আলিনা খানের চোখে অশান্তি। তিনি বলেন, আব্রু ফিরলে সিদ্ধান্ত নিলে ভালো হতো না? অন্যরা জানান সময় নেই, অপেক্ষা করা যাবে না। ওর মামা আলাউদ্দিন শাহ সম্মতি দেন। তাতেই বিয়ের সিদ্ধান্ত পুরে সিলমোহরে। অন্দরমহলে অন্দরঘন এই মুহূর্ত। আলিনা খান একা, নিশ্চুপ। তার মুখে হাসি নেই, হৃদয়ে বিঁধে আছে অজানা আশঙ্কার কাঁটা। গভীর রাতে লন্ডন শহরের নীরবতায় সাদা চাদরে মোড়া। তুষারপাত নিঃশব্দের ঢেউয়ে জেগে উঠছে যেন রাস্তাঘাট, ঘর এবং ছাদ। জানলার কার্নিশ কুয়াশায় হারিয়ে যাচ্ছে চারতারা। শহরের অলিগলিতে শুধু বরফের স্নিগ্ধ আস্তরণ। এই নিশতি রাতে ভাঁজ পড়া এক পুরনো কাগজ লেখা সে দেখতে পায়। আশাফের হৃদয় বিঁধে আসে। আপনি বলেছিলেন ২০ বছর ধরে আমাকে ভালোবাসেন। কিন্তু সেই ভালোবাসার উত্তাপ আমি কখনো অনুভব করিনি। তাহলে কিভাবে বুঝবো তার মূল্য? আপনি গোপনে ভালোবেসেছেন, কিন্তু আমি তা জানতে পারিনি। এ দায় কি আমার? আমি অন্য কাউকে ভালোবেসেছি। এতে কি আমার অপরাধ? আর আপনিও তো কখনো মুখ ফুটে বলেননি। আপনার কি দোষ নেই? আজ আপনি আমাকে কাঠগড়ায় তুলেছেন। কিন্তু আমারও এক আদালত আছে। সেখানে আপনি দণ্ডিত। পৃথিবী হয়তো আমাকে দোষ দেবে, কারণ আমি বিয়ে করেছি তাকে যাকে আমার হৃদয় ভালোবেসেছে। আপনি আমাকে পেলে যেমন খুশি হতেন, আমার তেমনি খুশি হব তাকে পেয়ে। আপনার বুক পুড়ছে জানি, কিন্তু আমি অসহায়। আপনি আমাকে দোষ দেন ভুল মানুষকে ভালোবাসার জন্য। আমি আপনাকে দোষ দিই ভুল সময়ে ভালোবাসা প্রকাশ করার জন্য। কথায় আছে, সঠিক সময়ে ভালোবাসার প্রকাশ করলে স্বস্তি মেলে, ভুল সময় তা কষ্ট হয়ে দাঁড়ায়। আপনার ২০ বছরের ভালোবাসা আমি বুঝিনি, অনুভব করিনি। আপনার কাঠগড়ায় আমি দোষী আর আমার আদালতে আপনি। হয়তো আমরা কেউ কারো অপরাধী নই। সময় আমাদের বিরোধী। ভাগ্য আমাদের এক হতে দেয়নি। আশাফ ভাই, দোষারোপের কোনো মানে নেই এখানে। ক্ষমা করুন যদি পারেন। ভালো থাকুন। ইতি আপনার আদালতের অপরাধী। চিঠি পড়ে আশাফের চোখের কোণে অশ্রু কণারা ভিড় করে। মুখে ফুটে বিষণ্ণতার হাসি। নীল আকাশের দিকে তাকিয়ে সে খোঁজে এক টুকরো সুখ। ক্লান্ত শরীরে বিধ্বস্ত চেহারায় হঠাৎই তার ফোন কেঁপে ওঠে। তার মা কল করেছে। মায়ের স্নেহমাখা কণ্ঠে প্রশ্ন ছুড়ে, জ্বর কমেছে বাবা? কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? তোকে ছাড়া কি আর ভালো থাকা যায়? বাংলাদেশে চলে আয়। এই শরীরে লন্ডনে আর কতদিন? আশাপ কথা ঘোরানোর লক্ষ্যে বাবা আর আশফিকের খবর জানতে চায়। তখনই মা সপাটে উত্তর দেয়, ওর বিয়ে শুক্রবার। কথাটা আশাফের বুকে ছাদ করে ওঠে। সে বিস্মিত কণ্ঠে জানায়, কি বলো, কার সঙ্গে? আব্রু জানে? ছেলে সিআইডি ইন্সপেক্টর। আব্রু তো লন্ডনে আছে, তবে কোনো খোঁজ পাচ্ছি না, ফোন ঢুকছে না। তোরা দুই ভাই একসাথে ফিরে আয় দেশে। আশা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, ও কি রাজি? ওর কোনো আপত্তি নেই, সব ঠিকঠাক। ফোন কেটে আশা ডুবে যায় দুশ্চিন্তার ঘূর্ণিঝড়ে। আব্রুর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয় সে। তারপর বুকে উদ্বিগ্নতা ঘূর্ণিঝড় ঝড় ওঠে। এক ঝটকায় সে সোজা হয়ে দাঁড়ায়। ফোন কল করে খুঁজে নেয় একটি নাম। তারপর কল দেয় তাকে। লন্ডনের নর্থ গ্রিনউইচের ইউরোপের বিখ্যাত অ্যানিজার্স মঞ্চে সদ্য শেষ হয়েছে এক উত্তোলনকারী রেসলিং ম্যাচ। আমরা মুখোমুখি হয়েছিল এক রেসলিং তারকা।
তার ঘামে ভেজা সিক্স প্যাক, বলিষ্ঠ বক্ষ, কালচে চোখে, গলায় রক্ত জমাটের দাগ, আর ঠোঁটের কোণে তীক্ষ্ণ ক্ষত থেকে গড়িয়ে পড়ছে এক ফোঁটা রক্ত সকলের দৃষ্টির কাড়ে। রিংয়ের মাঝে পরিলক্ষিত নিশ্চল হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। ৩ বার ব্লিচ বাজালেও কোনো সাড়া নেই। দর্শকরা উল্লাসে গ্রিল ধরলেও আবরার মুখে হাসির ছায়া নেই। আম্পায়ারের তার হাত ধরে উঁচু করে ঘোষণা দিল সে বিজয়ী। ডেভিডের পকেটে ফোন বেজে উঠল, কিন্তু অচেতনতার কারণে এই শব্দ আর পৌঁছল না। ফলে ফোনের স্ক্রিনে তা মিসড কল হয়ে রয়ে গেল। আম্পায়ারের মাধ্যমে ডেভিডের সঙ্গে আশরাফের পরিচয়। রয়্যাল হলওয়ে ইনস্টিটিউটের গ্র্যাজুয়েশনের স্মৃতিতে আব্রো ডেভিড জিসা আর এরিকেসের সঙ্গী হয়। শাওয়ার সেরে অফ হোয়াইট গেঞ্জিতে আব্রো সোফায় বসে। ভেজা চুল থেকে পানি ঝরছে, ঠোঁটে রিঙের ঘষিয়ে রক্তিম দাগ। সোফার ওপাশে শেখ সালার শিকদার, দুবাইয়ের অন্ধকার জগতের নীরব শাসক। সাদা চুম্বা, যাদুকীয় পাগড়ি, হাতে মদের ইস্কির গ্লাস, টেবিলে তাদের কার্ড। আমরা ডাবল এ গ্যাংস্টার লিডার, যার নামে শহর কাঁপে, সেই তার উপর নজর রাখে শেখ সাহেল, যিনি সাধারণত প্রকাশ্যে আসেন না। আজ তার ছায়া হয়েছে এখানে। আব্রো ড্রয়িং রুমে ঢুকতে সালার মুখে বিরক্তির ছাপ এনে বলে, কতদিন পর দেখা আব্রো। তাদের কার্ড হাতে নিয়ে আঙুলে সাজাতে সাজাতে কথাটি বলে সে। তাসের কাঠগুলো সে সূক্ষ্মভাবে সাজায়। ১ বছরও হয়নি তাদের তাস খেলা শুরু হয়। সারা কাঠ ছড়িয়ে অর্ধেক আব্রের দিকে এগিয়ে দেয়। আব্রো দেখে হার্ডার এইচ ক্লাবের ৭, তার মানে সালার হাতে ডায়মন্ডের ১০। প্রথম রাউন্ডে আব্রো ফেলে টেক্কা, সালার জবাব দেয় রাজার কাঠ দিয়ে। খেলার মাঝে সালার কণ্ঠে বিরক্তি, তুমি লন্ডনে ফিরেছ, কিন্তু তোমার লোকজন আমার শান্তি নষ্ট করেছে, খবর রাখো। আব্রো হালকা এসে স্প্রেডের ৯ ফেলে দেয়। জানি। সালার রাগী কণ্ঠে বলে, তাহলে কেন সাহায্য করছো না? সাপ পুষ্ট পাশে বসিয়ে ইঙ্গিত জিসার দিকে। জিসার চোখ জ্বলে ওঠে, জল শক্ত হয়। সে জবাব দেয়, শুকুরের চেয়ে সাপ পোষা ভালো। আব্রো ইশারায় জিসাকে থামায়। খেলা চলে। সালার ফেলেছে হার্টের রানী। আব্রো জবাব দেয় স্পেডের টেক্কা দিয়ে। উত্তোলনের টেবিল ভারী। আব্রো গম্ভীর্য কণ্ঠে বলে, আমার লোকেরা স্বপ্ন শকুন আমি জানি, কিন্তু তাদের টার্গেট করা আমার নীতিদের বাইরে। আপনি ডেকেছেন তাই লন্ডনে এসেছি। সালার কণ্ঠে তীক্ষ্ণতা, তোমার লোকজন আমার লোকজনদের ওপর হামলা করেছে, গুলি চালিয়েছে, এমনকি লাশ পর্যন্ত গায়েব করেছে। আমার লোকেরা তোমাদের কাছে বন্দি, ছেড়ে দাও। আব্রো কার সাথে সাথে বলে, ওমর খৈয়ামের মৃত্যুর জন্য আমার লোক দায়ী মানছি, কিন্তু আমাদের কাছে কেউ বন্দি নেই। সারার ডায়মন্ডের রাজা ফেলে। আব্রো জবাবে ক্লাবের টিক্কা। খেলার শেষে সালার উঠে হুমকি দেয়, বন্দি আছে, আমি ফিরবো। প্রমাণ পেলে তোমার দল ছিন্ন ভিন্ন হবে। শেষ টেক্কা ফেলে তিনি রাগে ফুঁসতে ফুঁসতে চলে যান। আমরা নীরব। তৎক্ষণাৎ ডেভিড জিসা এরিকে নিয়ে পাপের আস্তরণে তল্লাশি রওনা হয়। সুরক্ষে গন্ধনের সাথে সাথে দেওয়ালে কচুরিত পা রেখে পচা মাংসের তীব্র কণ্ঠে এবং রক্তের গন্ধ এসে নাকে বাড়ি খায়। জড়িয়ে ধরে আব্রোকে। এই অভিশপ্ত স্থানে, যেখানে এককাল তার পদচরণ ছিল নিত্যম। ফাঁকা চত্বরের চারপাশে বন্দিশালার সারি, প্রতিটা কক্ষে বন্দি কেউ নির্দোষ, কেউ অপরাধী। কারো চোখে মৃত্যুর সংখ্যা, কারো মুখে জীবন সমাপ্তির কালো দাগ। এরিক আব্রের দিকে প্রবেশ করে এক ঠান্ডা অন্ধকার কক্ষে। বরফের মতো বাতাসের পচনের গন্ধ, মেঝেতে শুকনো রক্তের দাগ। পাশের কক্ষে চোখ পড়তে আব্রের হৃৎপিণ্ড চমকে ওঠে। পচে যাওয়া মানুষদের স্তূপ, ঝুলন্ত মাংসের টুকরো, চোখে গর্তের শূন্যতা, বাতাসে রক্তে পোড়া গন্ধ, যেন মৃত্যু এখানে বাস করে। আব্রো ডোম ঘরে প্রবেশ করে, যেখানে লাশ কাটা হয়। মেঝেতে ছড়ানো রক্তের হাড়, মাংসের টুকরো, ধারালো অস্ত্রের ঝাঁজ। আব্রো একটা ছুরি তুলে নেয়, হাত সামলান, ধারালোভাবে ধরে। ছুরি হাতে সে আরেকটি কক্ষে প্রবেশ করে, যেখানে শিকলবাঁধা ৩ জন উল্টো হয়ে ঝুলছে, মুখ চটের বস্তায় ঢাকা। আব্রো বস্তা টেনে ছড়ায়, ৩ জনই জীবিত। তারা বিশ্বাসঘাতক, সালারের লোক হয়ে আব্রের সঙ্গে প্রতারণা করেছে। আব্রের হাতে ছুরি ওঠে। এক কোপে প্রথম বন্দির গলা থেকে মাথা আলাদা হয়। রক্তের ফিনকি ছোটে, মুখে গড়িয়ে মেঝেতে পড়ে। রক্তের ফোঁড়ায় মেঝেতে জমে যায়, লাল হয়ে পুকুর জমে।
আব্রু অপেক্ষা করে না, পরপর বাকি দুটোর গলা ছুরি চালায়। প্রথমটির মাংস ছিন্ন ভিন্ন, রক্ত ঝরে। দ্বিতীয়টির গলা ছুরি পিঠে, মাংস অস্ত্র সব ঝরে যায় দেহ থেকে। রক্তের গন্ধে বাসুদেহ হয় ভারী, হয় চারিপাশ। পচা মাংসের গন্ধে বমি উঠে আসে। ঘর ভেসে যায় রক্তের স্রোতে। ছিন্ন মাথা ভাসে, খোলা মুখে অভিশপ্ত দেয় যেন তাদেরকে। আব্রু ডেভিড চিসা এরিক শরীরের রক্তে ছেটায় মৃত্যুর চিহ্ন। ডেভিড এগিয়ে আসে আব্রের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলে, আমি লাশ পুড়িয়ে দিচ্ছি, বলে এগিয়ে যায়। পরদিন সকালে জগন্নাথ ইউনিভার্সিটির প্রাচীর গেট পেরিয়ে রাস্তায় পা রাখলো পুনম ও পারু। ঢাকার চিরচেনা কোলাহল আজও যেন একটু বদলায়নি। পিচঢালার পথে রোদ্দুরে ঝলমল করছে, ধূলিকণার সঙ্গে মিশে আছে এক রক্তি গন্ধ। বাতাসে ভেসে বেড়ায় দিন ভরা জমে ওঠা ক্লান্তির ছায়া। পুনম কিছুক্ষণ পর টিউশনের জন্য বেরোবে, তবে তার আগে পারুকে নিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব তার। বিগত কয়েকদিন পারু পুনমের মনের দ্বিধা ও সংকোচতার কুয়াশা একে একে মুছে দিয়েছে। এখন পুনম আর আপনি বলে ডাকে না, সরল উচ্চারণে তুমি বলে সম্বোধন করে। এমন সময় হঠাৎ ছুটে এলো এক ছোট্ট মেয়ে, হাতে তার রঙিন ফুলের মালা, বেলি রজনীগন্ধা গাঁথা। তার সকল আহ্বানে দুজনেই থমকে দাঁড়ায় যেন। পারুর চোখ জ্বলে ওঠে আনন্দের দীপ্তিতে। আর মুহূর্তের মধ্যে পুনম কিনে নিল একটা সাদা বেলির গাছড়া। নিজের হাতে সেটি পারুর কবজিতে বেঁধে দিল। পথ চলা মাঝে কথোপকথন শুরু হলো। পুনম বলল, কাল বিকেলে দেখা হবে, ঠিক আছে? ওর বিয়ে কাল, পূজাকেও নিয়ে আসবো। ঠিক আছে, যেও, তবে সাবধানে, মায়ের নজরে যেন না পড়ে। তোমার আম্মু আমাকে পছন্দ করে না কেন? বিশেষ কিছু নয়, গ্রামের মানুষের মনে এখনো এমনই ধারণা, বড়লোক বাড়ির সঙ্গে সম্পর্ক মানে স্বার্থের টান। আম্মু এসব এড়িয়ে চলেন, হয়তো মনে মনে সব বোঝেন, কিন্তু মুখে কিছু বলেন না। বুঝলাম। পারো মাথা নাড়ল। কিছু দূর এগোতেই পুনম বলল, আমার টিউশনে যেতে হবে, তোমাকে রিক্সা তুলে দিচ্ছি, তুমি বাসায় চলে যেও। পারো হাসি মুখে সম্মতি জানালো। পুনম রাস্তার ধারে দাঁড়িয়ে একটা রিক্সা ডাকলো। বিদায় জানিয়ে সে নিজের পথে রওনা হলো। কিন্তু হঠাৎ পকেট হাত দিয়ে থমকে দাঁড়ালো সে। তার আঙুলে ঠেকলো একটা ১,০০০ টাকার নোট। বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই সে নিশ্চিত হলো এটা পারোর কাজ। মনে মনে বলল, আজ রাতে ওকে নিয়ে একটা কথা শোনাতে হবে। চাঁদের আলোয় নীল আকাশের তলে খান মহল নিস্তব্ধ। শীতল হাওয়ার বাইরে সবই গম্ভীরতার নিদ্রায় মগ্ন। শুধু ও জেগে আছে। আব্রু ভাইয়ের অজানা দূরত্বে হারিয়ে যাওয়ার স্মৃতি ওকে একাকী করে দিয়েছে। তার হৃদয় অজানা প্রশ্নের জন্য, আপনি কি আমাকে ভালোবাসেন না? এই বিয়েকে আটকাতে দেবেন, নাকি দেবেন না? সেই ভালোবাসার কথা মুখে বলা যায় না, কিন্তু বুক পুড়ে ছারখার হয়ে যায়। এ কেমন ভালোবাসা? বিয়ের দিন এলো, কিন্তু ওর মুখে আনন্দ নেই। ফোন ধরে না, মেসেজ পড়ে না। আব্রু ভাইয়ের হঠাৎ গায়েব হয়ে যাওয়া তাকে স্মৃতির অন্ধকারে ঠেলে দিচ্ছে। আহলিনা খান উদ্বিগ্ন। আব্রুর অনুপস্থিতিতে পরিবারের অস্থিরতা বাড়ছে। আজমল খানের কঠোর চেহারায় আব্রুর সঙ্গে মিল অপুর বুকে বেদনা ছুড়ে তুলছে। পরিবারের অবাধ্যতা তার অন্তরে আশঙ্কার দ্বন্দ্ব তৈরি করছে। লাল বেনারসির উজ্জ্বলতা আর গহনা ঝলকানিতেও তার চোখে অবসন্নতার চিহ্ন। স্পষ্ট আনন্দের আড়ালে তার স্তব্ধতা ঝরে পড়ছে যেন। শিফা, পারু, নিহাসহ পরিবারের অনেকে আব্রুকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু সব ব্যর্থ। অবশেষে ওর হৃদয় বিষণ্ণতার আগুনে পুরো একাকী গহ্বরে ডুবে গেল। তার মনে হলো এক প্রার্থনা কেবল, আব্রু ভাই ফিরে আসুন, বাঁচান আমাকে এই বেদনা থেকে। মির্জা ভিলার সম্মুখে ফুলে সাজানো ৫টি দৃষ্টিনন্দন গাড়ি দাঁড়িয়েছে। ভিলার চত্বরে বিয়ের প্রস্তুতি চলছে। তন্ময় নিজের কক্ষে আধুনিক পোশাকে বরসাজছে, সাদা শার্ট, কালো ব্লেজার, হাতে ব্যান্ডেজ ঘড়ি, গায়ে হালকা পারফিউমের সুবাস। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে মৃদু হাসলো, তারপর চোখে বলল, একটা ছবিতে ওর ছবি সেটা। মনের কণ্ঠে বলে উঠল, তুমি শুধু নারী নও, আমার হবু অর্ধাঙ্গিনী। ছবিটা সযত্নে রেখে সে বেরিয়ে গেল। তার সুদর্শন রূপে সবাই মুগ্ধ। তন্ময় ছোট বোন অনয়ের কাছে গিয়ে বিদায় নিল। তারপর অতিথিদের অপেক্ষায় কিছুক্ষণ অপেক্ষা করল। অন্যদিকে খানমহলের অন্দরে ও বধূ সাজে বসে আছে, মাথায় ঘোমটা, চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। তারা ওহুর রূপে মুগ্ধ, কিন্তু ওহুর মন অস্থির। এই সাজ আব্রের জন্য নয়, অন্য কারোর জন্য। আব্রু কি তাকে বধূর রূপে দেখতে আসবে? পারু আশফিক পাশে থাকতেও তার মনে কষ্ট কমে না। পূজা এসেছে। ওর বিয়ের কথা শুনে ওর চোখের কোনো অশ্রু ঝরে। ঘোমটা টিকে দেয় সে দুঃখে। হঠাৎ আশফাক খান হাসি মুখে প্রবেশ করে, কিন্তু ওর মনের ব্যথা তিনি বুঝতে পারেন না। আলিনা খান এসে স্নেহেই তাকে আদর করলো, যা মুহূর্তের জন্য শান্তি এনে দিল, কিন্তু বাস্তবতা তাকে আবার টেনে নিয়ে গেল অন্ধকারে। আব্রু ভাই আর ফিরবে না হয়তো। হঠাৎই
নিহা বাহির থেকে দৌড়ে এসে আতঙ্কিত কণ্ঠে বলল, চাচি, আবরার ভাই ফিরে এসেছে লন্ডন থেকে। সঙ্গে সঙ্গে মহল স্তব্ধ। খবর ওর কান অব্দি বৃষ্টির মতো ঝরে পড়ল। সে আলিনা খানের বুক থেকে মাথা তুলতেই চারপাশে চরম কথা ছড়ালো কেন। তার বুক কেঁপে উঠল, আনন্দে নেচে উঠল। ঘুমটা সরিয়ে অবাক চোখে সামনে তাকালো, তখনই দরজা ঠেলে আব্র প্রবেশ করলো। ঢিলে চালা সাদা শার্ট, এলোমেলো চুল, চোখে লাল দাগ। তার দৃষ্টিতে ভয়ঙ্কর তীব্রতা, যেন সবকিছু পুড়ে ছাই করে দেবে। ও হৃদয় কেঁপে উঠল, আনন্দে মিলিয়ে গেল। তার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে আসছে। সে বুঝল সামনের মানুষ নয়, যেন এক হিংস্র দানব দাঁড়িয়ে আছে। অন্তর্মহলে থমকে গেল যেন। কেউ খুশি, কেউ উদ্বিগ্ন। আরিনা খানের মুখে অস্বাভাবিকতা, অস্থিরতা। আব্র কয়েক সেকেন্ড থেমে গেল, প্রশ্ন এড়িয়ে ওপারে তলায় উঠে গেল। নিজের রুমে ঢুকে লকার থেকে পিস্তল বের করে কোমরে গুঁজল। রাগে আগুন তার চোখ জ্বলছে। নিচতলায় সাজসজ্জা চলছে, অতিথিরা ব্যস্ত। কিছুক্ষণ পর আব্র বেরিয়ে এলো, ভয়াবহ তীব্রতার ভয় তার চেহারা। প্রশ্ন অগ্রসর করলো, দ্রুত বাইরে চলে এলো। আরিনা খানও অন্যত্র তাকে ডাকলেন, থামানোর চেষ্টা করলেন, কিন্তু আব্র কারো দিকে তাকালো না। গ্যারেজে গিয়ে গাড়িতে উঠল, আর গাড়ি ছুটে চলল। আজমল খান ঘটনা টের পেয়ে এগিয়ে গেলেন, কিন্তু ততক্ষণে দেরি। মহলের ও জল্পনা কল্পনা সব ছাড়িয়ে চলে গেছে আব্র। আতঙ্কে ভরে গেল পরিবেশ। আজমল খান ভাবলেন আব্র হয়তো বিয়ের সিদ্ধান্তে ক্রুদ্ধ, কিন্তু সত্যিকারের কারণ শুধু আলিনা খান বুঝতে পারলেন। তিনি জামদানির আঁচল উড়িয়ে ধরলেন, চোখে আশঙ্কা আর বিমর্ষতা নিয়ে দাঁড়িয়ে রইলেন, যেন ভয়ঙ্কর বিপদের পূর্বাভাস পাচ্ছেন তিনি। অন্যদিকে আবরার গাড়ি চালিয়ে মির্জা ভিলার দিকে ছুটছে, তবে তার উদ্দেশ্য তন্ময় নয়। গাড়ি তীব্র গতিতে ছুটছে, স্টিয়ারিংয়ে ধরা স্টিয়ারিংটা বন্দুকের মাঠে থরথর করে নড়ছে। কপালে ঘাম তার। চারপাশে মাগরিবের আওয়াজে ধ্বনি শোনা যাচ্ছে। মুসল্লিরা মসজিদে যাচ্ছে, আর আব্র তার অস্থিরতা নিয়ে পথ চলা চালিয়ে যাচ্ছে এক গভীর দিকে। অন্ধকার রাতের নিস্তব্ধতার রিংয়ের শব্দের ব্যক্তিগতা ডেভিড লক্ষ্য করল পকেটে বেজে ওঠা ফোনের আওয়াজ। পরে সেদিকে নজর দেওয়া মাত্রই সময় হলো না তার। সালার চলে যাওয়ায় আব্র। এদিকে ডেভিডের জিসাম একত্রে নেমে পড়ল। সুরক্ষিত নিস্তব্ধে গা ঝমঝমে কুঠুরি। আব্র যখন তিনজন বন্দীকে নির্মমভাবে শেষ করে কিছুটা স্বস্তি নিল, ছুরিটা ডেভিডের হাতে তুলে দিল, ঠিক তখনই আবার বেজে উঠল ডেভিডের ফোন। সে তাকে দেখল, স্ক্রিনে ভেসে উঠেছে আশাফ তালুকদার নাম। ভ্রু কুঁচকে গেল তার। এত রাতে আশাফের ফোন মানে নিশ্চয়ই কিছু আছে। আশঙ্কা ঢেউ তুলল তার মনে। আবার তীক্ষ্ণ কণ্ঠে বলল, কে ফোন করেছে, ধরছো না কেন? ডেভিড ফোনটা এগিয়ে বলল, তোমার কাজিন আশাফ। নাম শুনে আবার চমকে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে ফোন রিসিভ করলো। তারপর সব শুনতেই উন্মাদের মতো ছুটে বেরিয়ে গেল সে। এমার্জেন্সি ফ্লাইটে চেপে বসলো, ছুটল। মির্জাবেলায় পৌঁছে দেয় আব্র কোমরে গোছা পিস্তল হাতে তুলে নিল। এলোমেলো আন্ডারকাটের চুল সামলে ঘামে ভিজে চুইয়ে পড়ছে কপাল। ভিলার অধিকাংশ মানুষ তখন খানমহলের পথে। প্রবেশাদ্বারে সে সম্মুখীন হলো এক মধ্যবয়সী পরিচারিকার, যিনি তনয়ারাজের দেখাশোনার দায়িত্ব থাকেন। পিস্তল দেখে তিনি ভয় চিৎকার করে উঠলেন। ক্ষিপ্ত আব্র অস্ত্র দিয়ে তার কপালে ঠেকিয়ে নিস্তব্ধতা করলেন তাকে। তার লক্ষ্যে তন্ময় দুর্বলতা, তার প্যারালাইজডের বোন তনয়া রাজ মির্জা। একটা কক্ষে হুইলচেয়ারে বসা তনয়াকে দেখে আমরা দরজা বন্ধ করে দিল। আতঙ্কে তনয়াও কেঁদে থাকা পরিচারিকাকে নিয়ে সে তৈরি করলো এক ভয়াবহ দৃশ্য। তন্ময়কে ফোন করার নির্দেশ ছিল। তখন তন্ময় খান মহলের পথে। আব্রর ভয়ানক কণ্ঠ শুনে সে স্তব্ধ হয়ে গেল। তোর বোন আমার হাতে। তন্ময় থমকালো, ফিসফিস করলো, আব্র, হ্যাঁ আমি। তোর বিয়ে করার খুব শখ হয়েছে তাই না? তন্ময় হতবিহ্বল হয়ে শুধালো, এভাবে কথা বলছো কেন? তুমি বাংলাদেশে কবে এলে? আর আমার বাড়িতে কি করছো? তুই খানমহলে কি করছিস? ওকে বিয়ে করতে যাচ্ছিস? তন্ময় দৃঢ় গলায় বলল, হ্যাঁ যাচ্ছি। তোর সমস্যা? আব্র পৈশাচিক হেসে বলল, সমস্যা নেই, তবে তোর বোন মরে গেলে তোরও সমস্যা নেই তো? তন্ময়ের চক্ষু রক্তিমতা হলো, দ্বিধাবস্থায় গলা শুকিয়ে এলো। শুধালো, তুই কি করতে চাচ্ছিস? আব্র অট্টহাসিতে জবাব দিল, 5 মিনিটের মধ্যে বিয়ে ভাঙার খবর দিবি, নইলে তোর বোন মরবে, কসম। ফাজলামি করছিস? তৎক্ষণাৎ আব্র তনয়ার মুখে পিস্তল ঢুকিয়ে দেয়। তনয়া আর্তনাদ করে গুঙিয়ে ওঠে। সে শব্দ তন্ময়ের কান অব্দি পৌঁছে যায়। তন্ময় চেঁচিয়ে উঠলে, আব্র থামো, তনয়াকে ছেড়ে দাও। কি যাও বলো? আব্র পিস্তল সরিয়ে শীতল গলায় আওড়ালো, বিয়ে বাতিল কর, এটা খানমহলে ফোন করে বলবি। সব দোষ নিজের কাছে নিবি। মির্জা ভিলায় ফিরে আয় এক্ষুনি। চালাকি করলে তোর বোন শেষ। এটা ঠিক করছিস না, এজন্য তোকে চরম মূল্য দিতে হবে।
তোর বংশ নির্বংশ করে দিব। যা করার করিস। আপাতত একটা ফোনই যথেষ্ট। তোর বাপের বাপ আমি। আমার আসল পরিচয় শিগগিরই দেখবি। তাড়াতাড়ি কর। টাটা। বলেই ফোন কেটে দেয়। তন্ময়ের রাগে গাড়ি চালানো মুষ্টিবদ্ধ করে। কাঁচ ভেঙে যায়। ড্রাইভার আতঙ্কে ওঠে। তন্ময় গর্জে ওঠে, গাড়ি ঘোরাও, মেজে ফেরায় চলো। তারপর তন্ময় ফোন করে আজমল খানকে। নিজের অন্তরের ক্ষোভ সামলে তাতে দাঁত চেপে বলে, সন্ধ্যার আলোয় মিলিয়ে রাতের আঁধারে ঢেকে গেছে চারিপাশ। খানমহলের আঙিনায় কিছুক্ষণ আগেও বিয়ের সানে বাজছিল। সবাই অপেক্ষায় কখন বর আসবে, কিন্তু আনন্দের ঢেউ হঠাৎই থেমে গেল। নিস্তব্ধতায় ভারী পর্দা নেমে এলো। গান থামলো, হাসি মুছে গেল। কারণ বিয়ে ভেঙে গেছে। বর শেষ মুহূর্তে সব ভেঙে চলে গেছে। খানমহলে পৌঁছায়নি। বিয়ে আসরের চৌদিকে শোকের চাদরে ঢাকা। অতিথিরা বিদায় নিয়েছে। কেবল কয়েকজন আত্মীয় রয়ে গেছে, মুখে হতাশায়, চোখে বিস্ময়ে। আশফাক খান খুবই ফুঁসতে ফুঁসতে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। যারা বলেছিল ওকে অপরূপ লাগছে বউয়ের সাজে, তারাই ফিসফিস করে বলছে মেয়ে অপয়া, তাই এই সর্বনাশ। কিন্তু ওকে এই দুঃখে স্পর্শ করেনি। নিজের কক্ষে পালঙ্কে বসে সে পা দোলাচ্ছে। সবার হাহাকারের মাঝে সে মগ্ন মুক্তির আনন্দে। বিয়ে ভাঙায় তার ঠোঁটে মৃদু হাসি। মনে মনে প্রতিজ্ঞা উঠল, রাতে 2 রাকাত নফল নামাজ পড়বে কৃতজ্ঞতায়। অলক্ষণার কথা শুনেও তার মধ্যে কোনো ভাবান্তর নেই। অলংকার খুলে ফেলেছে সে, আঁচল পাশে রেখে দিয়েছে। তবে পরনে লাল বেনারসি শাড়ি খোলার জন্য সাধ্য হচ্ছে না। সাহায্য চাই তার, কিন্তু সবাই নিচে। ও মিটমিট করে আসছে, ভাবছে কিভাবে এই অসম্ভবটা সম্ভব হলো। হঠাৎ দরজা ঠেলার শব্দ, ও ঘাড় ঘুরে তাকায়। হাসি মিলিয়ে গেল। পালঙ্কের সামনে দাঁড়িয়ে আছে আভ্র। তার চোখে ভয়ানক রাগ। ধীরে ধীরে এগিয়ে এসেছে। ওর শাড়ির আঁচল মুঠোয় চেপে ধরে আতঙ্কে কেঁপে উঠল সে। মনে পড়ল নিচে অনেকেই ছিল, কিন্তু এখন কেউ নেই। আপু কেন এসেছে? এই ঝড় কিভাবে সামলাবে সে? আপু জল শক্ত, তাতে দাঁত চেপে গর্জে উঠল, বউ সেজেছিস? বিয়ে করবি তুই? ওর শরীর কাঁপুনি দিয়ে উঠল। ভয় ঠোঁট আপড়ে আসলো। আ- আমি তো। কথা শেষ হওয়ার আগে আব্রু হাত তার গলায় চলে গেল। ও ছিটকে পালঙ্কে আছড়ে পড়ল। আব্রু থামলো না। ক্রোধে আরো কয়েকটা চড় মারল তাকে। ও ঠোঁট ফেটে রক্ত ঝরছে, গালে লাল দাগ, চোখে জল জমেছে। সে কাঁপতে লাগলো। আব্রু আবারও হিংস্র হয়ে উঠল। তার চুলের মুঠি শক্ত করে ধরলো, চিবুকে টেনে ধরলো, গর্জে উঠল, তুই বিয়ে করবি? বেঈমান! আমার অনুস্মৃতিতে এত সাহস তুই কোথা থেকে পেলি? ও ভীত, কথা বলতে পারছে না। আবরার হাতের বাঁধন শক্ত। ও ছটফট করলো, তার বুক খামচে নিল, নখ বসালো, কিন্তু আব্রু পিছু উঠলো না। দাঁত কিরমির করে বলল, বিয়ের শখ তাই না? ও কাঁপতে কাঁপতে বলল, আমি কল করেছিলাম, মেসেজ পাঠিয়েছিলাম, আপনার ফোন বন্ধ ছিল। ফোন বন্ধ ছিল ঠিক আছে, কিন্তু আমি বেঁচে ছিলাম। আমি জীবিত থাকতে তুই অন্যের সঙ্গে বিয়ে করার সাহস কোথা থেকে পেলি? বেঈমান! ওর বুকে ক্ষোভ জমে। সে গর্জে ওঠে, কেন বেঈমান বলছেন? দোষ কি শুধু আমার? আপনার কোনো দোষ নেই? আবারও ক্ষিপ্ত হয়ে উঠল, গর্জে উঠল, আমি মরলেও তুই অন্য বউ হতে পারবি না। জীবিত থাকতে তুই এই সাহস দেখালি? বেঈমানের মুখ তোর মতো মায়াবী হয়। আপনার ওর জল শক্ত করে চেপে ধরলো। ও চিৎকার করছে, আমি আর 1 ঘন্টা দেরি করে আসলে তোকে প্রথমে খুন করতাম। তোর জন্য আমার জীবন নষ্ট হলো, তবু তুই সুখ পেলি না। আর কত পোড়াবি আমায়? হুম? তুই কিভাবে পারলি অন্যের জন্য বউ সাজতে? লাল বেনারসি দেখে আবরার উপর দাঁড়া বাড়ল। শাড়ি পরে আছিস, বিয়ে সাজার শখ তাই না? ব্যঙ্গ করলো, আমি তো শখ পূরণ করছি। ও নিস্তব্ধ, গালে শক্ত জমাট বাঁধা গেছে তার রক্ত। আব্রু শার্ট খুলে গেল। ও কাঁপতে লাগলো, কি করছেন? বেরিয়ে যান। আব্রু থামলো না। ও চিৎকার করলো, আমাকে যদি টাচ করেন তাহলে আপনি ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে আমি গলায় ফাঁস দেবো। এই কথায় আব্রু স্তব্ধ হলো। মাথা নিচু করে পালঙ্কে ধপ করে শুয়ে পড়লো সে। ও তড়িঘড়ি শাড়ি ঠিক করে কক্ষ থেকে বেরিয়ে গেল। আব্রু থামলো না, নীরবে শুয়ে রইল।